হ্যালো তোর নাম কি জানো? পদ্ধতি নাকি? হ্যাঁ, নিকিতা। আচ্ছা নিকিতা, ওই যে তোমাদের ক্লাসটা এখন নিতে পারছি না, আমি যে ক্লাস নিচ্ছি তোমার 25 হ্যাঁ, তোমাদের 6টার সময় নিবনি, 6টায়, সন্ধ্যা 6টায়। আচ্ছা ওকে। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শোনা যায় ম্যাডাম। আচ্ছা, জয়েন করছো? কতজন জয়েন করছে? আমি 36 জন আছে, শুরু করে দেন, সবাই জয়েন করবে। 36 জন। কতজন? হ্যাঁ, 36। 37। আরো বেশি না হলে, এত কম স্টুডেন্ট হলে পরে এগুলা বলে পড়িনি হ্যাঁ। জয়েন করতেছে ম্যাডাম সবাই। আচ্ছা ম্যাডাম এখনো জয়েন করবে অনেকে ম্যাডাম, শুরু করে দেন ম্যাডাম, আপনি করবে আরো। পড়াবো আজকে, বেশি পড়াবো না। আচ্ছা, তাহলে ইন্ডাকশন অফ লেবার মিনস ডেলিবারেট টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। একটা কথা হলো ডেলিবারেট টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বিয়ন্ড 28 উইকস, 28 এর পরে, যেটাকে বলছে এজ অফ ভায়াবিলিটি বাই এনি মেথড হুইচ এইমস অ্যাট ইনিশিয়েশন অফ দ্য লেবার এন্ড এ ভ্যাজিনাল ডেলিভারি। এইটুকু হলো, এই পর্যন্ত হচ্ছিল ডেফিনিশন। হ্যাঁ, কথা হচ্ছে যে কোনো মেথডে আমি লেবার পেইন স্টার্ট করাবো, ইনিশিয়েশন অফ লেবার, এবং আমার উদ্দেশ্য তারপরে ভ্যাজিনাল ডেলিভারি। এটা হচ্ছে ডেফিনিশন। কিন্তু ডেফিনিশনের পরে একটা কথা বলার জন্য আমরা বলি whether the intention is fulfilled or not does not alter the definition. তার মানে যদি আমার উদ্দেশ্য সাকসেস হলো না, উদ্দেশ্য মানে কি, ভ্যাজিনাল ডেলিভারি সাকসেস হলো না, ভ্যাজিনাল ডেলিভারিটা সাকসেস হলো, এটা বানান ভুল আছে, ভ্যাজিনাল ডেলিভারি সাকসেস হলো না, কিন্তু লেবার পেইন শুরু হয়ে গেল, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ডাইলেটেশন হয়ে গেল, তাহলেও কিন্তু এটা ইন্ডাকশন অফ লেবার সাকসেস হবে। সেজন্য whether the intention is fulfilled or not, এটা অফ না, এটা or not does not alter the, এটা তাহলে আচ্ছা তাহলে induction of labor means deliberate termination of pregnancy beyond 28 weeks of pregnancy by any method which aims at initiation of labor and a vaginal delivery, but if the intention is not fulfilled, the definition is not altered. তার মানে ডেফিনিশনে অল্টার হবে না। ভ্যাজান ডেলিভারি যদি নাও হয়, তুমি লেবার পেইন শুরু হলো, দেখা গেল 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ডাইলেটেশন গিয়ে তোমার ফিটাল ডিস্টেন্স, তুমি সিজার করলাম, ম্যাটাল ডিস্টেন্স তুমি সিজার করলাম, তাহলে যদি তোমার ইন্ডাকশন তোমার সাকসেস হয়েছে, কিন্তু তোমার ইন্টেনশনটা হয়তো সাকসেস হয়নি, সে সমস্যা নেই। ডেফিনিশনের মধ্যে এটা একটা ফ্যালাসি আছে, এবং ডেফিনিশনটা বলতে পারো না কেউ, ভালো করে বলতে না পারলে একটু পাসও হয় না কিন্তু। হ্যাঁ, এখন ইন্ডিকেশন, আমরা কেন ইন্ডাকশন করি? হ্যাঁ, তাহলে কতগুলো হলো ম্যাটারনাল ইন্ডিকেশন, কতগুলো হচ্ছে ফিটাল ইন্ডিকেশন, কতগুলো হচ্ছে কম্বাইন ইন্ডিকেশন। কখন আমরা আমাদের করতে চাই আমাদের যে না আমাদের ইন্ডাকশন দিতেই হবে, যেমন ধরো 1 নাম্বার ম্যাটারনালের মধ্যে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, হ্যাঁ এটাকে আমরা সিভিয়ার হাইপারটেনশন যদি হয়, প্রেগন্যান্সি ইনডিউসড সিভিয়ার হাইপারটেনশন, সিভিয়ার এর নেচার যদি হয়, তাহলে আমি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনে অনেক সময় এমন একটা সিচুয়েশন হয় বেবি ম্যাচুর না, এত ম্যালিগনেন্ট হাইপারটেনশন বা সিভিয়ার হাইপারটেনশন হচ্ছে, ফর সেফ অফ দ্য মাদার, বেবির কথা চিন্তা না করে তখন আমরা ইন্ডাকশন করে বেবিটাকে বের করে দিই, বাচ্চা বাঁচুক না বাঁচুক, মাকে বাঁচানোর জন্য আমরা করতে পারি। আবার এসেনশিয়াল হাইপারটেনশনটা যদি মনে করো আনকন্ট্রোল
শুধু একটা হাইপারটেনশন আছে, কন্ট্রোল আছে তা না, কিন্তু হাইপারটেনশন আর নট কন্ট্রোল, আনকন্ট্রোল হাইপারটেনশন যদি হয় তাহলে আমাদের ভুল করতে পারে, হতে পারে। তারপরে অ্যান্টিপার্টাম হেমোরেজ, প্লাসেন্টা প্রিভিয়া টাইপ 1 আর টাইপ 2, এবং অ্যাক্সিডেন্টাল হেমোরেজ। মানে এপিএইচ এর সব সময় না, এপিএইচ এর ইন্ডাকশন নির্ভর করবে কখন কখন আমরা ইন্ডাকশন দিতে যাবো এপিএইচ এ, যদি প্লাসেন্টা প্রিভিয়া টাইপ 1 টাইপ 2 37 কমপ্লিট হয়ে গেছে, আমরা নরমাল ডেলিভারি করাতে পারবো, তাহলে ওই ক্ষেত্রে আমরা তাকে একটা ইন্ডাকশন দেবো। হ্যাঁ, সেটা ইন্ডাকশন দেবো সেটা পরের কথা, দিব ইন্ডাকশন দিয়ে লেবার পেন স্টার্ট করে ডেলিভারি করাবো। অথবা পেশেন্টের যে কোনো সময় অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হয়েছে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হয়ে ফিটাল কন্ডিশন ম্যাটারনাল কন্ডিশন যাই হোক না কেন, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হলে আমাদের এইম থাকে টার্মিনেশন অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সি টার্মিনেশন করে দিই, তাহলে মায়ের জেনারেল কন্ডিশনটা ইমপ্রুভ করবে। নেক্সট হলো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিসে ধরো যে বেবি যদি ম্যাচুর হয়ে যায়, সাইজ যদি বেশি বড় হয়ে যায়, এখন বেবি ডিসপ্রপোর্শন তৈরি হতে পারে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ন্যাচারাল পেইনের আশায় না থেকে আগেই হয়তো একটা ইন্ডাকশন শুরু করি। এনি কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ফিটাস, একটা ম্যালফর্ম ফিটাস যদি থাকে, ওকে থেকে আর ভিতরে রাখতে চাবে না, তাই না? তখন হলো সাইকোলজিক্যাল প্রবলেম হবে মাদার। সো ফর বেনিফিটস অফ দ্য মাদার, দ্য সাইকোলজিক্যাল প্রবলেম, এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা একটা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করে ফেলবো। আচ্ছা, ক্রনিক পলিহাইড্রামনেস উইথ ম্যাটারনাল ডিস্ট্রেস, প্রচুর পরিমাণে ইন্ট্রাঅ্যামনিওটিক ফ্লুইড এত বেশি হয়েছে যে মায়ের ম্যাটারনাল ডিস্ট্রেস হচ্ছে, তখন বাচ্চার চিন্তা না করে শুধু মায়ের বেনিফিটের জন্য আমরা একে ইন্ডাকশন দিয়ে দেবো। ইন্ডাকশন দিয়ে টার্মিনেশন প্রেগন্যান্সি করে ডেলিভারি করানোর চেষ্টা করবো। ফিটাল ইন্টারেস্ট মানে ফিটাসের ইন্ডিকেশন কি, যে আমরা বাচ্চা জেনারেট করতে যাবো, সেটা একেবারে পোস্ট টার্ম প্রেগন্যান্সি, তাহলে ডেট পার হয়ে গেছে। পোস্ট টার্ম প্রেগন্যান্সি মানে পোস্ট টার্ম ডেট না, পোস্ট টার্ম 42 উইকস পার হয়েছে, বিয়ন্ড দ্য 42 উইকস প্রেগন্যান্সি, 42 পার হয়ে গেছে। 40 উইকস মানে ইডিডি, 40 উইকস মানে ইডিডি, 42 পার হয়ে যাওয়া মানে হলো পোস্ট টার্ম প্রেগন্যান্সি। ইন্ট্রাইউটারাল গ্রোথ রিটার্ডেশন, আইইউজিআর হচ্ছে। আরো যদি আমি কন্টিনিউয়াস প্রেগন্যান্সি করি, তাহলে আরো আইইউজিআর হবে, আরো ফিটাল কম্প্রোমাইজ হবে, আরো ব্রেনে হাইপোক্সিয়া হবে, আরো ব্রেন এফেক্টেড হবে, সেটাকে আমরা আগে রাখতে হবে। ইন্টারনাল ফিটাল ডে, বাচ্চাটা মরে গেছে, লাভ নেই। আরএস আইসোলিউশন, আরএস আইসোলিউশন হচ্ছে আরএস ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে, তা আমরা কখনোই প্রেগন্যান্সিটাকে ওভার ডেট করি না, ওভার টার্ম না, কিন্তু পোস্ট টার্ম না, কিন্তু ওভার ডেট। যদি 40 উইকস এর বেশি আমরা কিন্তু আরএস আইসোলিউশন পেশেন্টকে যদি দিব না, তাহলে 40 উইকস এর মধ্যে যদি লেবার পেন শুরু না হয়, তাহলে আমরা কিন্তু তাকে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করবো, যে কোনো একটা ইন্ডাকশন দেবো। আর গ্রস কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে আগের মতো, এটা অ্যানোমালি থাকলেও এটা ফিটাল ইন্টারেস্ট ম্যাটারনাল ইন্টারেস্ট বোথই বলা চলে আর কি। হ্যাঁ, আর কম্বাইন্ড ক্রনিক হাইপারটেনশন, ক্রনিক রেনাল, ঘুরে ফিরে একই। ক্রনিক রেনাল ডিজিজ একটা হচ্ছে, এটা ম্যাটারনাল ইন্ডিকেশনের মধ্যেও দেওয়া যায়, যে ক্রনিক রেনাল ডিজিজে ম্যাটারনাল রেনাল ফাংশনটা ইম্পায়ারমেন্ট আরো হয়ে যাবে, সেজন্য আমরা কন্ট্রোল প্রেগন্যান্সির সময় করতে চাই না। হ্যাঁ, হলো কন্ট্রা যে আমার এই কন্ট্রাইন্ডিকেশন প্রিভিয়াস 1 সিরিয়াস থাকলে আমরা ইন্ডাকশন দিতেও পারি। তারপর এলডারলি প্রাইমারি ফিটার উইথ ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি, ওর আগে থেকেই একটা বাচ্চা মারা গেছে বা দুটো বাচ্চা মারা গেছে, ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি, ওকে আবার আমরা এদিকে যাওয়াটা আমাদের আইডিয়া হবে না। হার্ট ডিজিজ থাকে, হার্ট ডিজিজ, এটার বানাগুলো হয়েছে। তারপর হলো হাই রিস্ক প্রেগন্যান্সি উইথ কম্প্রোমাইজ ফিটার, জিনিসটা এরকম, এমনি প্রেগন্যান্সিটা হাই রিস্ক, তার সাথে ফিটাসটা কম্প্রোমাইজ মানে আইইউজিআর হচ্ছে বেশি, তাহলে ওগুলো দিতে গেলে আরো খারাপ হবে। যদি কোনো পেলভিক টিউমার থাকে যেটা অবস্ট্রাকশন করবে, ওটা নর্মাল ডেলিভারি করাটাই পারবে না, তাহলে ওটাও কিন্তু আমাদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড। এই জন্য জিনিসটা বুঝে বুঝে পড়লে মনে থাকবে যে হ্যাঁ, এখানে আমাদের দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে।
এই যে আমরা ইন্ডাকশন দিই তার কিছু কমপ্লিকেশন বা কিছু ডেঞ্জার হতে পারে। ডেঞ্জার কি কি হতে পারে? একটা ম্যাটারনাল ডেঞ্জার কিছু হতে পারে, ফিটাল ডেঞ্জার কিছু হতে পারে। ম্যাটারনাল ধরো মা একটা সাইকোলজিক্যাল আপসেট, এই আপসেটটা ভ্যারাইটিস কারণে আপসেট হতে পারে। একটা হলো তার ফিটাসের কন্ডিশন কি আছে সেটা নিয়ে আপসেট হতে পারে, বা লেবারটা প্রলং হলে সেটা আপসেট হতে পারে। হ্যাঁ, তারপর টেন্ডেন্সি অফ প্রলং লেবার ডিউ টু অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন, একটা ন্যাচারাল ইউটেরাইন কন্ট্রাকশন, ন্যাচারাল লেবার পেইন, আর কিংবা আর্টিফিশিয়াল একটা লেবার পেইন শুরু করছো, তাতে একটা প্রলং হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে এবং অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশনও হতে পারে। ইনক্রিজ নিডস টু অ্যানালজেসিক ডিউরিং লেবার, যেহেতু এটা একটা অ্যাবনর্মাল মানে নর্মাল পেইন স্টার্ট হয়নি, আমি আর্টিফিশিয়াল এটাকে পেইন স্টার্ট করেছি, সেই জন্য বেশি অ্যানালজেসিসও আমার লাগতে পারে। এবং ইনক্রিজ অপারেটিভ ইন্টারফেস, দেখা যাচ্ছে অপারেটিভ ইন্টারফেস বেশি হচ্ছে। অপারেটিভ মিন্স পার ভেজানাল অপারেটিভ হতে পারে বা ল্যাপারেটিভ সিজার সেকশন হতে পারে। আর ফিটাসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আয়াট্রোজেনিক প্রিম্যাচুরিটি। তুমি যদি বাই চান্স ভুলভাল করো, বাচ্চা ম্যাচুরি হয়নি, তুমি দিয়ে দিলা, তাহলে একটা আয়াট্রোজেনিক প্রিম্যাচুরিটি হয়ে গেল। হাইপোক্সিয়া ডিউ টু ডিসঅর্ডার ইউটেরাইন অ্যাকশন, ডিসঅর্ডার না, অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন যদি হয় প্রলং লেবার এবং অপারেটিভ ইন্টারফেসের জন্য হাইপোক্সিয়া হতে পারে। তাহলে এটা তো ফিটাসের জন্য, ফিটাসের মধ্যে সবচেয়ে মেইন হচ্ছে আইট্রোজেনিক, এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রাখতে হবে। আর ম্যাটারনাল জন্য এগুলো মনে রাখতে, আরো অনেক কিছু আছে, এই কমে জমে কত কম মনে রেখে তোমরা পার হতে পারবা সেটুকু আমি পড়ানোর চেষ্টা করি। এখন এই যে আমরা যে ইন্ডাকশনটা দেই, দিলেই কি সাকসেস হয়? হয়তো না। এবং সাকসেস যদি নাও হয়, তাও কিন্তু আমার ডেফিনিশনটা অল্টার হবে না। হ্যাঁ, অল্টার হবে না, মানে আমার উদ্দেশ্য হলো লেবার পেইন স্টার্ট করানো এবং হলো ডেলিভারি করানো। আচ্ছা, এখন এটা নির্ভর করে, সাকসেসটা কার উপর নির্ভর করে? সাকসেস ডিপেন্ডস অন দ্য পিরিয়ড অফ জেস্টেশন, যে দ্য ইউটেরাস ইজ মোর সেনসিটিভ নিয়ার টু দ্য টার্ম অফ পোস্টটার্ম। যত শেষের দিকে ইউটেরাস যাবে, মানে গ্র্যাভিটি যত বেশি হবে, তত ইউটেরাসের সেনসিটিভিটি বাড়বে। কিসের সেনসিটিভিটি বাড়বে? ড্রাগের সেনসিটিভিটি বাড়বে। কোন ড্রাগের সেনসিটিভিটি বাড়বে? যে ড্রাগটা ইন্ট্রোটনিক কাজ করে, ইউটেরাইনের কন্ট্রাকশন করে। তাহলে ওই কন্ট্রাকশনের সেনসিটিভিটি কেন বাড়ে? ওর রিসিপ্টর তৈরি হয়। তার মানে অক্সিটোসিন যে বাইন্ড করে কাজ করে, সে অক্সিটোসিনের পর্যাপ্ত পরিমাণে রিসিপ্টর তৈরি হয়। নাম্বার অফ রিসিপ্টর বাড়ে অথবা রিসিপ্টরের সেনসিটিভিটি বাড়ে, দুইটা জিনিসই বাড়ে। রিসিপ্টরের নাম্বার বাড়ে, রিসিপ্টর সেন্সিটিভ, এই কথা মনে রাখো, যে তোমাদের কাজে লাগবে স্যার, যে রিসিপ্টরের নাম্বার বাড়ে এবং রিসিপ্টরের সেনসিটিভিটি বাড়ে। কোন রিসিপ্টর? সেটা হলো আমাদের অক্সিটোসিন বাইন্ড যে হয়, অক্সিটোসিন বাইন্ড হওয়ার জন্য সেই রিসিপ্টর। নেক্সট আসে হলো কেস প্রোফাইল। কেস প্রোফাইলের মধ্যে হচ্ছে মোর সাকসেসফুল ইন দ্য প্যারাসোমেন, কারটা বেশি সাকসেসফুল হয়? একটা যদি প্যারাসোমেন হয়, আগে একবার তার লেবার হয়েছে, তাহলে ওর ইউটেরাসটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে আসছে, বা স্টিমুলেটেড ফ্যাক্টর ওর আগে কাজ করেছে, অতএব প্যারাসোমেনের জন্য চান্সটা বেশি মোর সাকসেসফুল। প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন, মেমব্রেন যদি রাপচার হয়, তাহলে মেমব্রেন অলরেডি রাপচার হয় একটা ওয়ান কাইন্ডস অফ ইন্ডাকশন, তার উপরে যদি আমি আবার মেডিকেল ইন্ডাকশন দেই, তাহলে আরো বেশি চান্সটা বেশি থাকে, সাকসেস হয়। লেস রেসপন্সিভ মানে একই কথা, এল্ডারলি প্রাইমারি এটা প্রথম, এবং হলো প্রলং রিটেনশন অফ ডেড ফিটাস, অনেক দিন ধরে ডেড ফিটাস থাকে, তাহলে কিন্তু একটা মুশকিল জিনিসটা। তিন নম্বরে সেনসিটিভিটি অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের যেরকম সেনসিটিভ হবে সেরকম তার সাকসেসটা নির্ভর করবে। এবং প্রি ইন্ডাকশন স্কোরিং, প্রি ইন্ডাকশন স্কোরিং মানে কি স্কোরিং? এটা হলো বিশপ স্কোরিং। বিশপ স্কোরিংটা যত ভালো হবে, তত আমাদের ইন্ডাকশনের সাকসেসটা নির্ভর করবে। তাহলে এখানে তোমাদের কয়েকটা স্কোরিং জানতে হয়, তারপরে একটা বিশপ স্কোরিং আর একটা আফগার স্কোরিং। আফগার এন্ড বিশপ, এই দুটা স্কোরিং কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই দুটা বাদ দেওয়া যাবে না। বিশপ স্কোরিংটা পরে আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। যে এই যে সার্ভিক্সের মেথড অফ ইন্ডাকশন, কি কি ধরনের ইন্ডাকশন আছে, তার আগে সার্ভিক্যাল ফেভারিটি, সার্ভিক্স ফেভার হবে কিসের উপর? যত বিশপ স্কোরিংটা ভালো হবে, তত তোমার সার্ভিক্সের ফেভার হবে, তাই না? তাহলে বিশপ স্কোরিং কার উপর নির্ভর করে? এই কয়েকটা পয়েন্টের উপর বিশপ স্কোরিং নির্ভর করে, এবং এই কয়েকটা পয়েন্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা পয়েন্ট কিন্তু সবসময় ধরা হয়। তাহলে বিশপ স্কোর মানে দিস ইজ দ্য সার্ভাইকাল স্কোরিং বা সার্ভাইকাল ফেভারেবিলিটি, তার সঙ্গে হেডের পজিশনও আছে, হেডের ডিসেন্টও আছে। যেমন ধর ডাইলেশন দ্য সার্ভিক্স,
তাহলে 0 হলে 0, 1 to 2 হলে 1 নাম্বার পাবে, 3 থেকে 4 হলে 2 পাবে, আর মোর দেন 5 হলে 3। আবার কনসিস্টেন্সি অফ দ্য সার্ভিস কি কি হতে পারে, ফার্ম, মিডিয়াম অথবা সফট, যেরকম হবে সেরকম নাম্বারিং পাবে। লেন্থ অফ দ্য সার্ভাইকাল ক্যালেন, সার্ভাইকাল ক্যালেন যত লেন্থ হবে তত খারাপ, মোর দেন 2 হলে 0, যত কমে আসবে তত হচ্ছে নাম্বারটা বাড়বে। পজিশন অফ দ্য সার্ভিস, পোস্ট হলে সবচেয়ে খারাপ, সেন্টার হলে 1, এন্ট্রি হলে সবচেয়ে ভালো, এন্ট্রি হলে 2 পাবে। স্টেশন, স্টেশন মানে কি, কার স্টেশন, পার ডে স্টেশন, স্টেশন কার উপর নির্ভর করে, at the level of ischial spine, when the biparietal diameter reaches at the level of ischial spine, at that time we call this is a station 0. Station 0 মানে যখন biparietal diameter আসবে at the level of ischial spine, তখন আমি তাকে বলবো স্টেশন 0। স্টেশন যত কম থাকবে 0 এবং প্লাস থাকবে তত ভালো, যত উপর দিকে যাবে তত খারাপ। তার মানে এটা হলো -3, উপর দিকে চলে গেছে, সেন্টিমিটার অ্যাবভ দ্য স্টিল স্প্যান। স্টিল স্প্যানের উপরে যদি 3 সেন্টিমিটার উপরে থাকে 0, 2 সেন্টিমিটার উপরে থাকে হ্যাঁ 1, যদি 1 সেন্টিমিটার উপরে থাকে অথবা 0 যদি থাকে 2, আর নিচে যদি থাকে বিলো, প্লাস যদি আসে, প্লাস আসলে তখন আসবে আমাদের হলো 3, তখন পয়েন্টটা বেশি হবে। তাহলে এই জিনিসটাই আমাদের টোটাল স্কোরটা হচ্ছে আমাদের 30, 13 মধ্যে ফেভারেবল বলবো 6 থেকে 30, আনফেভারেবল হচ্ছে 0 to 5। তাহলে যেটা বললাম যে সাকসেস নির্ভর করে স্কোরিং এর উপর, বিশপ স্কোরিং এর। বিশপ স্কোরিং যদি আমাদের 13 থাকে তাহলে সাকসেস রেট হওয়ার বেশি চান্স বেশি, বিশপ স্কোরিং 5 থাকে সাকসেস হওয়ার চান্সটা কম। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সাকসেস কার কার উপর নির্ভর করে। তুমি একটা কাজ তো করলেই হলো না, কারণ তোমার সাকসেস কার কার উপর নির্ভর করে জেনে একটা ইন্ডাকশন দিতে চাও, তাহলে পেশেন্টের লোকজনের সঙ্গে কাউন্সিলিং করে জেনে তোমাকে দিতে হবে যে হ্যাঁ আপনার এই রোগীর এত পার্সেন্টেজ বা এতখানি সম্ভাবনা আছে হবার বা এতখানি সম্ভাবনা নাই। তাহলে পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স আগে থেকে যদি মোটিভেটেড থাকে যে না আমার রোগীর এতটুকু চান্স আছে নর্মাল হওয়ার, তাহলে ওরা কিন্তু তোমাকে কোঅপারেট করবে। অথবা যদি চান্স খুব কম থাকে আগে থেকে যদি বলো, তাহলে তোমার ডিসিশন নিতেও সুবিধা হবে যে ওর যদি সার্জিক্যাল ডিসিশন নেই আমরা সিজার করি, তাহলে পেশেন্টটা বা পেশেন্টের লোকজন ইজিলি অ্যাকসেপ্ট করবে। আগে আগে একটা হোয়াট ইজ সার্ভাইকাল রাইপেনিং বলে একটা টার্ম আছে, সার্ভাইকাল রাইপেনিং। হ্যাঁ, প্রসেস দ্যাট ইজ ইউজ টু সফটেন, ডাইলেট এন্ড ইফেস অফ দ্য সার্ভিস। সার্ভাইকাল ইফেসমেন্ট বা ডাইলেটেশন বলি না, দুটোকে বলা কি সার্ভিস যত শর্ট হবে, শর্টেনিং এন্ড থিনিং অফ দ্য সার্ভিস। ইফেসমেন্ট আমরা বলি, ইফেসমেন্ট অফ দ্য সার্ভিস মানে হলো শর্টেনিং এন্ড থিনিং অফ দ্য সার্ভিস, সার্ভিস শর্ট হবে এবং থিন হয়ে যাবে। আর কিছু কিছু এজেন্টস উইল অফার স্টার্ট দ্য লেবার। সার্ভাইকাল রাইপেনিং করার জন্য যে এজেন্ট গুলো ব্যবহার করি ওগুলো দিলে আমাদের কিন্তু দেখা যায় যে শুরু হয়ে যায়। এখন মেথডস অফ সার্ভাইকাল রাইপেনিং, সার্ভাইকাল রাইপেনিং মানে হচ্ছে সার্ভিসটাকে সফট করা, থিন করা, ইফেস্ট করা। হ্যাঁ, এর জন্য আমরা 3টা জিনিস ব্যবহার করি, একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা হলো স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন, আর হচ্ছে অক্সিটোসিন ইনফিউশন। হ্যাঁ, মে বি ইউজড টু সাম সাকসেস। একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, নামগুলো মনে রাখো, একটা হলো স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন, একটা হচ্ছে অক্সিটোসিন ইনফিউশন। এর মধ্যে নাওএডেজ আমাদের অক্সিটোসিন বা স্ট্রিপিং অত বেশি আমরা গুরুত্ব দিই না। আমরা যদি দেখি কারো সার্ভিস রাইট নাই, রাইট নাই মানে কি সার্ভিস টিউবুলার, লং টিউবুলার সার্ভিস হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনটা ব্যবহার করি। প্রোস্টাগ্ল্যান্ডিনটা ব্যবহার করার অনেক কিছু ফর্ম আছে, আইদার ইন দ্য ফর্ম অফ জেল, অথবা জেল দিতে পারি, ইন্ট্রাসার্ভাইকাল জেল পাওয়া যায়, 1 to 2 মিলিগ্রাম পোস্টাল ফর্নিসি দেওয়া হতে পারে, অথবা প্রেসারি পাওয়া যায়, প্রেসার হিসেবে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা রিপিটে 6 to 8 আওয়ার্স পর পর দিয়ে। এর মোড অফ অ্যাকশন কাজ করে কিভাবে, দ্যার ইজ এ লুজেনিং অফ দ্য সার্ভাইকাল কোলাজেন ফাইবার ফলোইং ইটস অ্যাপ্লিকেশন। এখানে যে কোলাজেন ফাইবার গুলো আছে এগুলো লুজেনিং হয়ে যায়, লুজেনিং হয়ে গেলে সফট হয়ে যাবে, সফট হয়ে গেলে ইজিলি ডাইলেট হবে। তাহলে আমরা আগে সার্ভিসটাকে রাইট করে নিই। ইন কেস অফ সার্ভিস যদি রাইট না থাকে, হ্যাঁ, আমরা স্কোরটাকে বাড়ানোর চেষ্টা করি। এখন আসো যে আমরা কি কি মেথড ইন্ডাকশন করি, এটা আগে দেখালাম মেথড অফ ইন্ডাকশন। মেথডে কিন্তু আমাদের একটা হলো মেডিকেল, একটা হলো সার্জিক্যাল, একটা হলো কম্বাইন। হ্যাঁ, মেডিকেল সার্জিক্যাল একসঙ্গে দিলে কম্বাইন হয়ে গেল, তাহলে মেডিকেল সার্জিক্যাল আর হলো কম্বাইন। মেডিকেল ইন্ডাকশনের মধ্যে ইন্ডিকেশন একটা এক্সক্লুসিভ ইন্ডিকেশন হচ্ছে এক্সক্লুসিভ,
অন্যান্য গুলাও কিন্তু আছে, কিন্তু এক্সক্লুসিভ এই দুটো শুধু মেডিকেলের মধ্যে পড়বে। একটা হলো আইইডি, একটা হলো প্রিম্যাচুর আফটার দ্য মেমে। ওর তো অলরেডি মেমের আফটার হয়েছে, তো সার্জিক্যাল আর নাই, তাই না? চলে যাবে। তাহলে আপনার মেডিকেল ইন্ডাকশন কি ব্যবহার করি? দুইটা ড্রাগ ব্যবহার করে, একটা অক্সিটোসিন ব্যবহার করি, একটা প্রোস্টাগ্ল্যান্ডিন ব্যবহার করি। তাহলে মেডিকেল ইন্ডাকশনের মধ্যে এক্সক্লুসিভ হচ্ছে আইইউডি আর হচ্ছে প্রিম্যাচুর আফটার। কারণ আইইউডি কিন্তু আবার সার্জিক্যাল ইন্ডাকশনের কন্ট্রাইন্ডিকেশন, বুঝছো? আচ্ছা, আর অ্যাজল যে কন্ট্রাইন্ডিকেশন লিখছি যেটা, ওটা সবার জন্য। আর ড্রাগ ইউজ করে আমরা অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। ইউট্রোটনিক ড্রাগ আছে তিনটা, একটা অক্সিটোসিন, একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা হচ্ছে আরেকটা কি বলো দেখি, সবে আমি বলে দিতে হচ্ছে না। অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর একটা আর্গোমেট্রিন। হ্যাঁ, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর্গোমেট্রিন, তিনটা হচ্ছে ইউট্রোটনিক ড্রাগ। তার মধ্যে ইন্ডাকশনের মধ্যে হচ্ছে অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। আর্গোমেট্রিন দিয়ে কিন্তু ইন্ডাকশন করা হয় না, এটা বাংলাতে লিখে রাখো। আর্গোমেট্রিন দিয়ে ইন্ডাকশন করা হয় না, আর্গোমেট্রিন দিয়ে ইন্ডাকশন করা হয় না। ইন্ডাকশন করা হয় অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। এমন ড্রাগ দিয়ে ইন্ডাকশন করা হবে, not only ইউট্রোটনিক ড্রাগ, it also acts like a labor pain। শুধু ইউট্রোটনিক হতে হবে না, লেবার পেইন যেমন কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন ট্রাকশন হয়, এরকম যেন হয় সেরকম ড্রাগই আমরা ব্যবহার করব। আচ্ছা, এই যে অক্সিটোসিন আর তোমার প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে কিছু ম্যারিটস ডিমেরিটস এর মধ্যে কিছু কথা আছে, যে হলেও কিন্তু এখন কিন্তু আমরা অক্সিটোসিন যদি চিপার বলে, অক্সিটোসিন যে হলে চিপার, প্রোস্টাগ্ল্যান্ডিন একটু কস্টলি, অক্সিটোসিন ওয়াইডলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড সেন্টার এন্ড বিকামিং পপুলার, তা না। এটা এখন কিন্তু বইয়ের কথা চলবে না, এখন এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। হ্যাঁ, তারপর অ্যাডমিনিস্ট্রেশন ইন অলওয়েজ থ্রু দ্য ইন্ট্রাভেনাস, এটা শুধু ইন্ট্রাভেনাস যে দেই, এটা আমরা দিতে পারি, ইন্ট্রাস ভেজানে দিতে পারি, ওরালে দিতে পারি, সার্ভাইকালি দিতে পারি, হ্যাঁ, সব রুটে দিতে পারি। তারপরে ইউটেরাইন হাইপারস্টিমুলেশন ইফ অকার, যদি শুরু হয় তার সঙ্গে সঙ্গে আমরা বন্ধ করে দিই, স্টপেজ করে দিতে পারি। আর এখানে আমরা দিয়ে ফেলে কিন্তু আর স্টপ করতে পারি না, চলে যায় জিনিসটা। যদি আমরা ওরালে খেয়ে ফেলে, যদি তুমি ইন্ট্রাভেজানলে দিয়ে দাও, আমরা আইভি ইউজ করি না, আমরা ওরাল আর হচ্ছে হলো সাবলিঙ্গুয়াল দেই আর ইন্ট্রাভেনাস দেই। সিস্টেমের সাইড ইফেক্টটা কম, এখানে সাইড ইফেক্টটা বেশি। অ্যান্টিবায়োটিক ইফেক্ট এখানে বেশি, এখানে অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কম। এখানে লেস ইফেক্টিভ ইন কেস কতগুলো আছে, মানে প্রি ইন্ডাকশন সার্ভাইকাল স্কোরিং, মানে বিষয় যদি কম হয় তাহলে এর সাকসেস রেটটা কম হয়, এখানে সাকসেস রেটটা বেশি হয়। তারপর আইওডিতে, তারপর পিরিয়ড অফ জেস্টেশন যদি কম হয় সেখানে বেশি কাজ করে না, সেখানে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনটা বেশি ভালো কাজ করে। সেই জন্য আমরা কিন্তু যদি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাবসলিউট কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে আমরা কিন্তু এখন প্রোস্টাগ্ল্যান্ডিনই বেশি ব্যবহার করি, মানে অক্সিটোসিনের চেয়ে প্রোস্টাগ্ল্যান্ডিনই বেশি ব্যবহার করি। তোমাদেরকে কিন্তু কয়েকটা ড্রাগ অবস্টেটিক্স এর জন্য কয়েকটা ড্রাগের মোড অফ অ্যাকশন, সাইড ইফেক্ট, কি ডোজে দেই, তারপরে হচ্ছে এগুলা পড়তে হয়। তার মধ্যে অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর্গোমেট্রিন, তারপর হলো তোমার কি নাম, আরে অ্যান্টিকনভালসেন্ট, হ্যাঁ অ্যান্টিকনভালসেন্ট, তারপরে কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এগুলো কিন্তু পড়তে হবে। হ্যাঁ, ওরা নিজে নিজে পড়ে নিও, ড্রাগস গুলো পড়তে হবে, না পড়লে হবে না। তাহলে মেডিকেল ইন্ডাকশন করতেছে আমরা কি দিয়ে, ড্রাগ দিয়ে, কি কি ড্রাগ দিয়ে, অক্সিটোসিন দিয়ে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে। তাহলে অক্সিটোসিনের কিছু অ্যাডভান্টেজ আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কিছু অ্যাডভান্টেজ আছে, অক্সিটোসিনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এগুলো চেক এন্ড ব্যালেন্স করে আমরা যে কোনো একটা মেডিকেল ইন্ডাকশন যাকে চুজ করবো তাকে সেভাবে দেবো। এখন আমরা চলে আসি সার্জিক্যাল ইন্ডাকশন। সার্জিক্যাল ইন্ডাকশন, যেহেতু টার্মটা আছে সার্জিক্যাল ইন্ডাকশন, তার মানে একটু সার্জারি এর সঙ্গে যুক্ত। সার্জিক্যাল ইন্ডাকশন এক্সক্লুসিভ কিছু ইন্ডিকেশন আছে, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার ক্রনিক হাইড্রামনিয়াস, তারপরে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, এর একটাই মাত্র কন্ট্রাইন্ডিকেশন, সেটা আইভি। এই কন্ট্রাইন্ডিকেশনটা মনে রাখবা, একটাই কন্ট্রাইন্ডিকেশন হলো আইভি। আইভিতে ক্যানট ফার্ম টিউবুলার সার্ভিস হয়, অস্পোস থাকে, তাহলে তুমি এটা করতে পারবে না, সার্জিক্যাল ইন্ডাকশন করতে পারবে না। আর সার্জিক্যাল ইন্ডাকশন করলে কেন তোমার পেইন শুরু, কজ অফ অনসেট অফ লেবার, কেন শুরু হয়,
এটা আবার আবার একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ জিজ্ঞাসা করে দেখে এটা আমি লিখে রাখছি। এক নম্বরে স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স এর জন্য হয়, একটা সেপারেশন অফ দ্য মেমব্রেন, যখন মেমব্রেন সেপারেশন হয় তখন ওখানে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, and reduction of the amniotic fluid। তাহলে তিনটা কারণে লেবার পেইন শুরু হয়, একটা স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স, একটা হচ্ছে হলো separation of the membrane, by separation of the membrane there is a liberation of the prostaglandin, আর হচ্ছে রিডাকশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। এআরএম যদি মেমব্রেন রাপচার করে যে পানি বের হয়ে গেল, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম যে কমে যায়। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম যখন কমে যায় তখন ইউট্রানের ক্যাপাসিটিতে যখন সাডেন রিলিজ হয় তখন ও অটোমেটিক্যালি এটাকে একটা কন্ট্রাক্ট করে, এই কন্ট্রাকশন করলে একটা স্টিমুলেশন, একটা সিস্টোলের মতো কাজ করে। এই সিস্টোল থেকে তখন কন্ট্রাকশন রিট্রাকশনটা শুরু হয়ে যায়, এইভাবে লেবার পেইনটা শুরু হয়। তাহলে আমরা যেটা করি সেটাকে আমরা কি বলি, এই সার্জিক্যাল ইন্ডাকশন নাম কি, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন। সার্জিক্যাল ইন্ডাকশন নাম কি, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন। আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন। আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন কি দিয়ে করি, কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি মেমব্রেন রাপচার করার জন্য? যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি সেই ইনস্ট্রুমেন্টটা হলো আর্টারি ফর্সেপের মতো দেখতে, জাস্ট একটা লং আর্টারি ফর্সের মতো দেখতে, তার মাথায় একটা দাঁত থাকে, টুথ থাকে, লং একটা আর্টারি ফর্সেপ, তার মাথায় একটা টুথ থাকে, যেটার নাম হলো ককাস ফর্সেপ, ককাস ফর্সেপ। তাহলে এআরএম কি দিয়ে করা হয়, এটা জিজ্ঞেস করি সবসময় আমরা, এআরএম করি আমরা ককাস ফর্সেপ দিয়ে, ককাস ফর্সেপ দিয়ে করি। আর এআরএম করার জন্য আমার কি কি ফ্যাসিলিটিস থাকবে, অবশ্যই সার্ভাইকাল স্কোরিংটা একটু ভালো লাগবে, মিনিমাম তোমার 1 ফিঙ্গার অ্যাডমিট হতে হবে, হাত না গেলে আঙ্গুল না গেলে তুমি মেমব্রেন পাবা কোত্থেকে, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে হ্যাজার্ড অফ এআরএম এ হ্যাজার্ড কি, once the procedure is adopted, তুমি এআরএম যদি করে দাও, there is no scope of retreating from the decision of the commission। তুমি যদি মনে করো আমি ডিসিশন চেঞ্জ করব বা অন্য কেউ এসে বলবে ডিসিশন চেঞ্জ করব, there is no option, কোনো অপশন নাই তো, কারণ একবার যদি মেমব্রেন রাপচার করে দাও তাহলে কিন্তু গেল, আর আর এই প্রসিডিউর থেকে করা যাবে না। তাহলে যদি প্রিভিয়াস একটু একটু লাইনে থাকো তো আমি কথা বলবো। একবার যদি আমরা এআরএম করে ফেলি তাহলে সেখান থেকে আমার ডিসিশনটা চেঞ্জ করার আর কোনো স্কোপ নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট হ্যাজার্ড। So before doing the ARM, you must be carefully assess the patient. তাহলে তুমি ডিআরএম করার আগে তোমার অ্যাসেসমেন্ট কোলাপস, দেখা গেল কর্ডটা বের হয়ে চলে আসলো, বাস আমলিগের কর্ড যদি কোলাপস হয় তাহলে আমরা খুবই আমাদের ইয়ে হবে যে আমাদের মানে কর্ড কোলাপস যদি হয়, কর্ড যদি বাইরে থাকে, কর্ড কিন্তু তোমার 15 মিনিটও বাঁচে না, কর্ড কোলাপস যদি বাইরে থাকে তাহলে বেবি কিন্তু 15 মিনিটও বাঁচে না। তাহলে মানে তখন আমাদের একটা অ্যাকুট ইমার্জেন্সি হয় ফর সিজার সেকশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে দেয়ার ইজ এ চান্স অফ আম্বিলিক্যাল কর্ড কোলাপস। নাম্বার 3, দিস ইজ দ্য অ্যামনিওনাইটিস। অ্যামনিওনাইটিস মানে কি, ইনফেকশন অফ দ্য অ্যামনিয়ন ক্যাভিটি। যতক্ষণ পর্যন্ত মেমব্রেনটা ইনট্যাক্ট আছে, যতক্ষণ পর্যন্ত মেমব্রেন ইনট্যাক্ট থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ইনফেকশন ঢোকার চান্স থাকে না। এই জন্য আমরা কিন্তু আইউডি কেসগুলো, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, যেটা আইউডি কেসগুলো কিন্তু আমরা 3 সপ্তাহ ইজিলি ওয়েট করতে পারি, যে ওর মেমব্রেন ইনট্যাক্ট আছে, ওখানে কোনো ইনফেকশন ঢোকার চান্স নাই। যদিও দিস ইজ এ ডেড টিস্যু, একটা রোগীরা ভয় পায় যে মরা বাচ্চা, কিন্তু তবু ডেড টিস্যু হলেও তোমার হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি ইনট্যাক্ট থাকার জন্য ইনফেকশন ঢুকতে পারবে না, ইনফেকশন হওয়ার চান্স থাকবে না, অ্যামনিওনাইটিস হবে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখানে আমি এআরএম করে দিলে অ্যামনিওনাইটিস হয়ে, এই জন্যই আর্টিফিশিয়াল রাপচার দ্য মেমব্রেনে এআরএম এ একটাই কন্ট্রাইন্ডিকেশন, সেটা হচ্ছে আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথে কন্ট্রাইন্ডিকেশন। নেক্সট আসলে অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু দ্য প্লাসেন্টা, বাই চান্স যদি টাইপ 1 টাইপ 2 প্লাসেন্টা প্রিভিয়া হয়, অথবা তুমি লোকালাইজেশন অফ প্লাসেন্টা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারলে না, তোমার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের জন্য কোনো একটা রং হলো, তাহলে তুমি যদি প্লাসেন্টা মেমব্রেনের জায়গা প্লাসেন্টা ধরে টানতে গিয়ে চলে আসবে। প্লাসেন্টা যদি ইনজুরি করো